5 থেকে 6 মাসের বেশি হয়তো লাগা উচিত না একটা নির্বাচন দেবার জন্য। তাদের মেইন দায়িত্বটাই হলো সঠিক একটা নির্বাচন দেওয়া। সহযোগিতা একটা লিমিট থাকে, মানে আমরা যদি সহযোগিতা আবার খুব বেশি করে ফেলি তখন সরকারকে সরকারের কাজ দেওয়ায় বাধা দেওয়ার মতো হতে পারে। সরকারের কাজ সরকার করবে, কোনো লীগ বা কোনো কেউ এটা করার কথা না। লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, অ্যাপেলেট ডিভিশন সব জায়গাগুলোকে একটা সরকারি বাহিনী বানিয়ে ফেলা হয়েছিল। একটা হলো এগেন জুডিশিয়াল, আইন শৃঙ্খলা বাহিনী, লোকাল গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন। এই জায়গাগুলোতে আপনার ঠিক করতে হবে, এই জায়গাগুলো তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একভাবে চিন্তা করলে এখন যে ইন্টারিম সরকারটা আছে, অভ্যন্তরীণ সরকার, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা নেতৃত্বে আছেন চিফ অ্যাডভাইজার হিসেবে, তাদের সামনে সবকিছুই চ্যালেঞ্জ। মানে ওনারা অগস্টের 8 তারিখে যখন শপথ গ্রহণ করে দায়িত্ব নিলেন তখন দেশ যেই জায়গায় ছিল, মানে আইন শৃঙ্খলা বাহিনী নেই, কোনো ধরনের অবকাঠামো কাজ করছে না, প্রত্যেকটা ইনস্টিটিউশন 15.5 বছর ধরে আওয়ামী লীগ এত খারাপভাবে নষ্ট করেছিল। এবং আপনার এই পুরো জুলাই মাসের যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে জোরপূর্বক ভাবে হাসিনা সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠান দ্বারা যেই কাজগুলো করিয়েছিল, তারপর এই প্রতিষ্ঠানগুলো পুরো ভঙ্গুর অবস্থায় চলে গেছিল। সো 8 তারিখে তারা যখন দায়িত্ব নিল তখন মানে সবকিছু, ইভেন কি মনে করেন তারা যখন শপথ নিচ্ছে, যখন শপথের অনুষ্ঠানের জন্য আমরা বঙ্গভবন গেলাম তখন মোটামুটি বুঝে যাচ্ছিল যে বঙ্গভবন নিজেই অর্গানাইজ না, মানে বঙ্গভবনের স্টাফও সব আছে কিনা এটা নিয়ে একটা দুশ্চিন্তা। সো পুরো দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী নেই, আর্মি আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করতে চেষ্টা করছে, কিন্তু এর ভিতরে আবার আর্মিকে কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়নি বা অন্য কিছু দেওয়া হয়নি। সো এভরিথিং ওয়াজ কেওস। সো প্রত্যেকটা জিনিস মানে ডে টু ডে, মানে আমি আপনাকে বলি মজার একটা বিষয়, 10 তারিখে বা 11 তারিখে তারা তখন অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস চিফ অ্যাডভাইজার হিসেবে যমুনাতে অবস্থান নিয়েছেন, মানে যমুনাতে শিফট করেছেন। তো ওনার জন্য দাপ্তরিকভাবে, মানে চিফ অ্যাডভাইজারের জন্য দাপ্তরিকভাবে আমার দল থেকে আমরা একটা চিঠি পাঠালাম। তো চিঠিটা যখন যমুনাতে গেল, যমুনাতে অফিসিয়ালি চিঠি রিসিভ করার কোনো প্রোটোকল নাই। মানে আপনি চিন্তা করেন, মানে গণভবন, বঙ্গভবন, পিএমও যেটাই চিন্তা করেন, এটা সবগুলো একটা প্রোটোকল, সেক্রেটারি একটা প্রোটোকল থাকে, মানে চিঠিটা তারা নেবে, রিসিভ কপি দেবে, কোনো প্রোটোকলই নাই। শেষ পর্যন্ত ওনাদের মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যারা পরিচিত তাদের কাছে হোয়াটসঅ্যাপে আমার চিঠিটা পাঠাতে হলো। সো এই যে এই সিচুয়েশন গুলো, এগুলো আপনাকে পরিষ্কার করে দেয় যে কোনো ধরনের অবকাঠামো কাজ করছিল না, কোনো ধরনের ইনস্টিটিউশন কাজ করছিল না। সো এভরিথিং ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ। গত 2 সপ্তাহে তারা মোটামুটি অনেক কিছু করেছেন, অনেক কিছু। আমরা প্রথম দিন যেই সাজেশন গুলো দিয়েছিলাম আমরা অত্যন্ত আনন্দিত যে সেই সাজেশন গুলো তারা সঠিকভাবে তারা মূল্যায়ন করেছেন এবং সেগুলো পালন করেছেন। যেমন স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে আইন প্রণয়ন সংস্থা, আইন সবকিছু, এগুলো রিলেটেড যে জুডিশিয়ারি যে চেঞ্জেস গুলো এনেছেন। এখন আমি মনে করি যে এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনার সঠিক একটা নির্বাচন দেবার জন্য যে ইনস্টিটিউশনাল বা অবকাঠামো যেই জায়গাগুলোতে আপনার ঠিক করতে হবে, এই জায়গাগুলো তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এইটা আমরা 4টা জায়গায় মূলত দেখি। একটা হলো এগেন জুডিশিয়াল, আইন শৃঙ্খলা বাহিনী, লোকাল গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন। একই সাথে বলতেই পারেন, যেটা চিফ অ্যাডভাইজার মহোদয় নিজেই বলেছেন, আপনার আমাদের মিডিয়া। তবে আমি অন্য 4টা আসলে মেইনলি দেখি, কারণ মিডিয়া যেহেতু এমনি ইন্ডিপেন্ডেন্ট হবার কথা। সো আমাদের জুডিশিয়ারি এবং ল এনফোর্সমেন্ট এরা যদি ঠিকভাবে কাজ করে, এই মিডিয়া ইন্ডিপেন্ডেন্স আমরা দেখেছি করাপশনের জন্য নষ্ট হয়েছিল, মেইনলি করাপশনের জন্য। সো সেই করাপশনের দায়ী যারা, তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে মিডিয়া যেটা ইন্ডিপেন্ডেন্ট এমনিও থাকার কথা, এটা নিয়ে কোনো সরকারেরই কিন্তু আসলে আমার মনে হয় না মাথা ব্যথা করা উচিত। মানে সো ওটা আমি 5 নম্বর ধরবো না। এই 4টা জিনিসে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই 4টায় যে ইম্পর্টেন্ট ইমিডিয়েট চেঞ্জেস গুলো আনা প্রয়োজন, যেটা খুব তাড়াতাড়ি ওনারা করছেন না, এই 4টা ওনাদের বড় চ্যালেঞ্জ। কারণ আমার মনে হয় ইন্টারিম সরকার, অভ্যন্তরীণ সরকার হিসাবে তাদের মেইন দায়িত্বটাই হলো সঠিক নির্বাচন দেওয়া, এবং এই 4টা জিনিস ছাড়া তারা ভালো নির্বাচন দিতে সক্ষম হবেন না। সো এটা মূল চ্যালেঞ্জ আমি মনে করি। প্রত্যেকটা জিনিসই তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এবং হবেন। এবং এখানে আমরা রাজনৈতিক দল হিসাবে, স্টেক হোল্ডার হিসেবে, ইভেন নাগরিক হিসাবেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওনাদের সহযোগিতা করার।
তবে সহযোগিতা একটা লিমিট থাকে, মানে আমরা যদি সহযোগিতা আবার খুব বেশি করে ফেলি তখন সরকারকে সরকারের কাজ দেওয়ায় বাধা দেওয়ার মতো হতে পারে। যেমন মনে করেন এর আগের যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল, তারা কথায় কথায় বলতো ছাত্রলীগ সহযোগিতা করবে, ছাত্রলীগ দেখে নেবে। তো এটা আসলে হবার কথা না, সরকারের কাজ সরকার করবে, কোনো লীগ বা কোনো কেউ এটা করার কথা না। এই মুহূর্তে যেহেতু এগেন ইন্টারিম সরকার নতুন, মাত্র 2 সপ্তাহ হয়েছে ওনাদের, তো সেই হিসেবে আমরা যত সাধ্য সম্ভব চেষ্টা করছি ওনাদের সহযোগিতা করতে, কিন্তু আলটিমেটলি কাজগুলো ওনাদের, এবং একটা পয়েন্টের পর আমাদের সহযোগিতাটাও মানানসই হবে না, মানে আমাদের একটু সরে আসতে হবে, সরকারকে সরকারের কাজ করতে দিতে হবে। আমরা যেমন এখনো দেখছি যে কোনো জায়গায় কিছু হলে ছাত্ররা জমাট হয়ে যাচ্ছে বা অনেক কিছু হয়ে যাচ্ছে, এবং এটা প্রয়োজন আছে এই মুহূর্তে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আপনি বললেন তারা এখনো পরিপূর্ণভাবে তাদের জায়গা বলিষ্ঠভাবে ধরতে পারেনি, বা ধরতে পারেনি বলাটা ভুল হবে, আমি অত্যন্ত দুঃখিত, বাট তারা ধরার কাজে আছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি তারা করে ফেলবেন আমি বিশ্বাস রাখি, কিন্তু যেই মুহূর্তে তারা করে ফেলবেন সেই মুহূর্তে কিন্তু এই জিনিসগুলো আবার খুব মানে অন্য কারোর এর ভিতরে ঢোকাটা ঠিক হবে না, সেটা ছাত্র জনতা হোক, রাজনৈতিক দল হোক, আমরা হই, যেই হই, ঢোকাটা ঠিক হবে না, কারণ সরকারের দায়িত্ব সরকারকে পালন করতে দিতে হবে। তো পুলিশ প্রশাসনের ব্যাপারে যে প্রশ্নটা আপনি করেছেন, পুলিশ প্রশাসনের যেটা হয়েছে যে পুরো জুলাই মাস এবং অগস্টের 5 তারিখ পর্যন্ত পুলিশ প্রশাসনকে যেভাবে হাসিনা অপব্যবহার করেছে, অবমূল্যায়ন করেছে, এবং পুলিশ প্রশাসনের সাথে ওই যে হেলমেট বাহিনী এবং তার প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর এবং নেতাদের, দলীয় নেতা এবং পেটুয়া বাহিনীদের যেভাবে তারা অস্ত্র, মানে ইলিগাল অস্ত্র এন্ড পাতি দিয়ে মানে ক্ষমতায়ন করেছিলেন, এবং তার জন্য যে গণহত্যার ঘটনাগুলো ঘটেছে, এরপর পুলিশ, এবং এখানে পুলিশ প্রশাসনে অনেকে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে আতঙ্কিত হয়েছেন, এবং এটাও আমরা অনেক দেখেছি যে পুলিশ প্রশাসনের অংশ ছিলেন, কিন্তু নিহত জনগণের উপরে তারা হাত তুলবেন না, গুলি চালাবেন না, তার জন্য তারা চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, বা অবসর নিয়েছেন, বা সব জাস্ট চলে গেছেন। এই যে এই সব কিছু আবার সমন্বয় করে সবাইকে ফেরত আনতে, আমরা এরকমও সংখ্যা শুনেছি, এগেন এটা হয়তো সঠিক না, বাট এরকমও সংখ্যা শুনেছি যে পুলিশ প্রশাসনের যে 15% কর্মচারীরা তারা অনাস্থা প্রকাশ করেছেন যে তারা হয়তো ফিরবেন না পুলিশ ফোর্সে। তো পুলিশ ফোর্সের মতো গুরুত্বপূর্ণ একটা ফোর্সের 15%, 15% যদি ফোর্সে ফেরত মানে না আসে, সেটা একটা বড় প্রবলেম। এগেন এই নাম্বারটা আসলে বাস্তবিক কিনা আমি জানি না, এগুলো জাস্ট আলোচনায় উঠে এসছে, লোকজন এগুলো নিয়ে কথা বলছে। তবে তাদের ভিতরে আস্থা ফিরিয়ে আনা, জনগণকে আস্থা দেয়া যে এখন আর ওই হাসিনার ফ্যাসিস্ট পুলিশ না, বাংলাদেশের জনগণের জন্য কাজ করার যে পুলিশ বাহিনী হওয়ার কথা সেই পুলিশ ফেরত নিয়ে এসছে, এগুলো সমন্বয়গুলো করতে তাদের একটু তো বেগ পেতে হবে। সো পুলিশ প্রশাসনে যারা আছেন তাদেরকে আগে কনফিডেন্স দিতে হবে যে তারা ফুল ব্যাকিং পাবে সরকারের, জনগণকে কনফিডেন্স দিতে হবে যে এর আগের মতো পুলিশ আসবে না। সো এই পদ্ধতিগুলো তাদের একটু সময় লাগবে। জুডিশিয়ারি আমরা দেখেছি যে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, অ্যাপেলেট ডিভিশন, সব জায়গাগুলোকে একটা সরকারি বাহিনী বানিয়ে ফেলা হয়েছিল, মানে সরকারের সবচেয়ে উচ্চ কোর্ট অ্যাপেলেট ডিভিশনের জাজরা বলতো যে, বা এরকম মানে ইভেন্ট করে বলেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ। তো এই ধরনের কথাবার্তার পর অবভিয়াসলি এখানে বদলটা দরকার। অ্যাপেলেট ডিভিশন অলরেডি ফুললি বদল চলে এসছে, অ্যাপেলেট ডিভিশন ফুললি চেঞ্জ। হাইকোর্টে হয়তো কিছু বদল লাগবে, আমরা আশা করছি এই বদলগুলো হয়তো তারা আগামী মাসখানেকের ভেতরে করতে সক্ষম হবেন, এবং এই মানে আপনার সুপ্রিম কোর্টে যখন এই বদলটা সক্ষম হবেন তখন তাদের দায়িত্ব থাকবে লোয়ার কোর্ট গুলোকে কিভাবে তারা ঢেলে সাজাবে। কোনোটাই সোজা হবে না, কিন্তু দায়িত্বগুলো যেই জায়গাগুলোতে দিলে সবচেয়ে এফেক্টিভলি কাজগুলো হবে, আমরা বিশ্বাস করি ইন্টারিম সরকার সেই জায়গাগুলোতে দায়িত্ব দিবেন, এবং অতি শীঘ্রই মানে অল্প একটা সময়, হয়তো 1-2 মাসের ভিতরে তারা অনেক কিছু গুছিয়ে উঠতে পারবে। এগেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার মেইনলি দরকার নির্বাচন কেন্দ্রিক, আমি এটা মনে করি। মানে আমরা জানি অনেকে সংস্কারের কথা বলে, অন্তর্বর্তীকালীন সরকার আসবে, অনেক সংস্কার করবে, ঠিক আছে, কিন্তু এবং সংস্কার দরকার, নির্বাচনের জন্য সংস্কার দরকার, কিন্তু পিপলস ম্যান্ডেট যেটা আমরা বলি, মানে জনগণের ম্যান্ডেট, ভোটের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার আসেনি। একটা খুবই এক্সট্রিম একটা সিচুয়েশনে দেশ পড়ার কারণে আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতার নেতৃত্ব যারা দিয়েছে তারা বলেন, আমরা সবাই মিলে একটা কনসেনসাসে এসেছি যে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা কাকে দেখতে চাই, মানে এমন একজন যে সবার কাছে অ্যাকসেপ্টেবল। এবং পুরো বিশ্বে নামি দামি একজন ব্যক্তিত্ব বাংলাদেশের হলো
ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই একসাথে ওনাকে চুজ করি এবং ওনার নেতৃত্বে বাকি অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সব অ্যাডভাইজাররা চোজেন হন। তো এই যে এই জায়গাটাতে ওনারা এসছেন আমাদের ম্যান্ডেটে। আমাদের ম্যান্ডেট মানে কি? মানে আমরা হয়তো 50, 100, 200 জন যারা এই মুহূর্তে দেশকে ইমার্জেন্সি একটা সিচুয়েশন থেকে বাঁচাতে চেষ্টা করছে, আমাদের ম্যান্ডেটে অন্তর্বর্তীকালীন সরকার এসছেন। আমরা বলতেই পারি যে আমরা 18 কোটি জনগণের জন্য কাজ করছি এবং আসলেই তাই করছি, বাট তাই বলে 18 কোটি জনগণের জন্য আমরা 200 জন কথা বলতে পারি, এত বড় আসপর্দা আমাদের হওয়া উচিত না। সো অন্তর্বর্তীকালীন সরকারের মেইন দায়িত্ব হওয়া উচিত যে এই 18 কোটি জনগণের তাদের সরকার কত তাড়াতাড়ি তারা পেতে পারে। সো তার মানে কি তাদের মেইন দায়িত্ব? মেইন দায়িত্ব ভোট। আর ভোট যদি মেইন দায়িত্ব হয় তাহলে ফ্রি ফেয়ার সুষ্ঠু নির্বাচন কিভাবে দেয়া যায়, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যতখানি সংস্কার দরকার, এটাই তাদের মূল দায়িত্ব। এবং এই জায়গাটাতে আপনাকে যেটা বলছিলাম, জুডিশিয়ারি, আইন শৃঙ্খলা বাহিনী, লোকাল গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন, এই 4টা জায়গায় আসলে তাদের দায়িত্ব মূল সংস্কার, যেটার মাধ্যমে একটা সঠিক নির্বাচন, ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন দেওয়া যায়। সম্ভব একটা জিনিস, উচিত একটা জিনিস। উচিতে যদি আমরা আসি তাহলে যত শীঘ্রই সম্ভব, যত শীঘ্রই সম্ভব, যদি কালকে পারি কালকে। এখন আসি সম্ভবে। সম্ভবের বিষয়টা আরো কমপ্লিকেটেড কেন? কারণ এগেন মানে আমাদের অবকাঠামোগত অবস্থানে মানে কত খারাপ ভাবে ভেঙে দিয়ে গেছে হাসিনা সরকার, এটা এখন আমরা বুঝতে শুরু করেছি। এটা বুঝে এটা কিছু দূর অ্যাটলিস্ট বিনির্বাণ বা অ্যাটলিস্ট জোড়াতালিদের ঠিক করে তারপর তো নির্বাচন দেবে। এবং আমরা বাইরে থেকে যতটা না বুঝতে পারছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন ওনারা নিশ্চয়ই আরো ভালো করে অনুভব করছেন। তো আমরা চাচ্ছি ওনাদেরকে একটু সময় দিতে। হয়তো ওনারা আমাদেরকে ওনাদের সাথে যখন বসলাম, আমরা তাও সপ্তাহখানেক হয়ে গেছে, আমাদেরকে যখন দাওয়াত জানালো সব রাজনৈতিক দল, আমরা বসলাম, তো ওনারা তখনই আমাদেরকে জানিয়েছিলেন যে সেপ্টেম্বরের শুরুর দিকে আরেক দফায় আমাদের সবার সাথে বসবেন। তো তখন আমরা সবাই ওখান থেকে মানে ইন্টারিম সরকারের সাথে আলোচনার পর বেরিয়ে আমরা যখন রাজনৈতিক দলরা একে অপরের সাথে আলোচনা করছি, আমরা সবাই মোটামুটি একটা জায়গায় এসেছি যে ওই যে নেক্সট তারিখটা যখন ওনারা আমাদের দাওয়াত জানাবেন তার আগ পর্যন্ত আমরা এই প্রশ্নগুলো ওনাদেরকে করব না। অতখানি সময়, মাসখানেক সময় আমরা ওনাদেরকে দিচ্ছি একটা অ্যানালিসিস করবার জন্য যে কতখানি আসলে কাজ তাদের করা প্রয়োজন এবং এখানে কতখানি সময় লাগতে পারে। সো সেপ্টেম্বরের শুরুর দিকে ওনারা যদি আমাদের দাওয়াত জানান, তখন এই প্রশ্নগুলো আমরা উত্থাপন করব যে আপনারা কি কি মনে করেন প্রয়োজন করে এবং এটাতে আপনাদের কি মনে হয় কতখানি সময় লাগবে। ওনারা একবার জানানোর পর তখন অ্যাজ স্টেক হোল্ডার্স যারা মানে নির্বাচন থেকে শুরু করে সবকিছুই, যেহেতু আমাদেরও অনেক অভিজ্ঞতা আছে, দশকের পর দশকের অভিজ্ঞতা আছে, তখন আমরা ওনাদেরকে হয়তো কিছু উপদেশ দিতে পারি, আরো কিছু সহযোগিতা দিতে পারি। তবে মানে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দূর থেকে দেখে কি মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে 5 থেকে 6 মাসের বেশি হয়তো লাগা উচিত না একটা নির্বাচন দেবার জন্য, বাট দেন দূর থেকে দেখে আমার কাছে মনে হচ্ছে। সো ওনারা কাছ থেকে দেখছেন, ওনারা সেপ্টেম্বরের শুরুতে আমি আশা রাখছি আমাদেরকে জানাবেন এবং ওনারা জানানোর পরেই এটার উপরে একটা আমরা আলোচনা করতে পারি ভালোভাবে।